এহসান তৃপ্ত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে একবার মাথা ছাকায়, তারপর মেহনুরের দিকে ফিরে তাকালো। কোনো কথা না বলে ওর কোমর আঁকড়ে ধরে ওকে কোলে তুলে নিল। মেহনুর আতঙ্কে ফিসফিস করে বলল, কি 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 করছেন? কিন্তু এহসান কোনো উত্তর দিল না, চুপচাপ ওকে নিয়ে হাঁটতে লাগলো। মেহনুর এহসানের বুকে থেকেও বারবার তার ভাইজানের পানে তাকাচ্ছে। খুব ইচ্ছে হচ্ছে ভাইজানকে একটাবার দেখার, কিন্তু আফসোস এহসান সে সুযোগটা তাকে দেয় না। এহসান ওকে গাড়িতে সামনে বসিয়ে দেয়, তারপর নিজেও নিজ আসনে গিয়ে বসে পড়ে। গাড়ি স্টার্ট দিতে দাঁতে দশ চেপে বলে, বিশ্বাস ভাঙার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এখন থেকে প্রতি মুহূর্তে বুঝবি। মেহনুর আতঙ্কে নিঃশব্দ হয়ে যায়। সে জানে না এই পুরুষ তার সাথে কি করবে। কিছু না বলে চুপচাপ বসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলো। এই এত ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেঁচে গেছে, এটাই বড় কথা। আর সবচেয়ে বড় কথা, এহসানকে আরো একবার দেখতে পেয়েছে। ভয়ে ভয়ে সে এহসানের দিকে তাকায়। এবার তার শীতল রাগান্বিত মুখ যেন আগুনের মতো জ্বলছে। আকাশি রঙের পাঞ্জাবি ভিজে গিয়ে শরীরের সাথে লেগে যায়, আর যার ফলে তার শক্তপোক্ত শরীরটা স্পষ্ট হয়ে উঠেছে। মেনুর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের পাপিষ্ঠ পুরুষের পানে। মনে হচ্ছে যেন কত বছর পর সে এহসানকে দেখছে। ঠিক তখনই এহসানের গম্ভীর কণ্ঠে বলে, হিজাব আর নিকাব খোল। মেনুর হতভম্ব হয়ে গেল। সে ভেবেছিল হয়তো এহসান বুঝতে পারেনি যে সে ওর দিকে তাকিয়েছিল, আর এটা করতেই বা কেন বলছে। তখন এহসান আবার বলে, আমায় মন ভরে দেখে নিলি, এখন আমাকেও তোর মুখটা দেখার সুযোগ দে। মেনুর হতাশে নিজের নিকাব খুলতে লাগলো। এই পুরুষ সবকিছু এত নিখুঁতভাবে বুঝতে পারে কেমন করে? নিকাব খুলেই বলল, নিন দেখুন, আমায় দেখার চক্করে আবার গাড়ি উল্টে দিয়েন না। এহসান মুচকে এসে তাকালো মেহনুরের পানে। কি উক্ত শোনালো তার নারী, তাকে হাসারি কথা। এহসান লক্ষ্য করে মেহনুরের চোখে মুখে এখনো লাল কান্নার ছাপ স্পষ্ট। এই অবস্থায় তার নারীকে ভীষণ ভীষণ আবেদনময় লাগছে, স্নিগ্ধ ফুল লাগছে। একটা বার মনে পড়ে এই ভয়ঙ্কর মুখশ্রীখানা ছুঁয়ে দিতে মন চাচ্ছে। এহসান মেহনুর এই রূপ দেখে মৃদু হেসে বলল, এত ভালোবাসিস আমাকে যে আমার জন্য কাঁদতে কাঁদতে সাদা থেকে লাল হয়ে গেছিস। মেনুর সাথে সাথে মুখে হাত দিল। এটা দেখতে কি হয়েছে তার মুখে। কিছু মুহূর্ত পর এহসানের কথার অর্থ বুঝে নিজের কাছে নিচে এই লজ্জা পেয়ে যায়, কিন্তু তা তো স্বীকার করা যায় না। তাই বলে, আমি কখন বললাম আপনার জন্য কেঁদেছি? আমি আমার নিজের জন্য কেঁদেছি। এহসান দীর্ঘশ্বাস ফেলে বলল, অবশ্য সেটাও ঠিক, তুই তো আবার মীর জাফরদের সাথে বড় হয়েছিস, যারা কিনা শুধু নিজেরটা বুঝে। এহসান এমন খোঁচা মার্কা কথা শুনে মেনুর থমকে যায়, মুখখানা চুপসে যায় মুহূর্তে। এহসান এটা লক্ষ্য করে, তবে কিছুই বলে না। কি বলবে? তার নিজের মনটাও বিষাদে ছেয়ে গেছে যে। এহসান মেনুরকে নিয়ে বাড়ি ফেরে না, অন্য কোথাও নিয়ে আসে। মেনুর স্পষ্ট দেখতে পায় তাদের গাড়িটি ধীরে ধীরে বিশাল এক প্রাচীরের এলাকায় প্রবেশ করে। চারপাশে ঘন অরণ্য, সবুজ গাছপালা, অদ্ভুত এক রহস্যময় পরিবেশ। প্রাচীরের ওপাশে আরো একটি পুরনো প্রাচীর, যা দেখে মনে হয় অনেক শতাব্দী পুরনো কোনো দুর্গ বা রাজপ্রাসাদের অংশ। মেনুর অবাক হয়ে এহসানের দিকে তাকায়, তার কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। এ কোথায় নিয়ে এসেছেন আপনি আমায়? প্রশ্ন করতে এহসান কোনো জবাব না দিয়ে সোজা গাড়ির ব্রেক কষে দাঁড় করায়, তারপর সোজা দরজা খুলে এসে দরজার পাশে দাঁড়িয়ে বলে, তোর জেলখানা। একথা শুনে মেহনুর বিস্ময় হতবাক হয়ে যায়। এহসান কি মজা করছে, নাকি সত্যি তাকে বন্দি করতে এনেছে? তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নেই। এহসান কোনো কথা না বলে মেনুরকে কোলে তুলে নেয়। মেনুর এবার তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না, কারণ সে নিজেই এতটা বিভ্রান্ত যে বোঝার মতো অবস্থায় নেই। প্রাচীরের বিশাল গেট পেরিয়ে তারা সামনে এগিয়ে যায়। মেনুরের চোখ পড়ে সামনের এক পুরনো কিন্তু পরিপাটি করে রাখা ছোট্ট বাড়ির দিকে। বাড়ির চারপাশে সুন্দর ফুলের বাগান, বাগানে ছোট্ট এক পুকুর, আর বাতাসে ভাসছে জোনাকির আলো। পুরো জায়গাটা যেন কোনো এক পুরনো রাজার গুপ্ত সাম্রাজ্যের অংশ। অসম্ভব সুন্দর লাগছে এই পুরো জায়গাটা। এহসান কিছু সময় দাঁড়িয়ে মেনুরকে চারপাশটা ভালো করে দেখিয়ে দেয়, যেন সে বুঝতে পারে এই জায়গাটা তার জন্য নির্ধারিত। এরপর সে ধীরে ধীরে ঘরের দরজার দিকে পা বাড়ায়। ঘরে প্রবেশ করে এহসান মেনুরকে নামিয়ে দেয়। মেনু বিস্মিত হয়ে চারপাশে তাকায়, দেখে ঘরটা আসলে খুব ছোট্ট, তবে সাজানো গোছানো।
ছোট একখানা জানালা দিয়ে চাঁদের আলো পড়ছে বিছানার উপর। ছোট ব্যালকনির পর্দা হালকা বাতাসে দুলছে। দেয়ালে ঝুলানো পুরনো ডিজাইনের একটি ঘড়ি টিকটিক করছে শব্দ করে। ঘরের প্রতিটি কোণেই যেন অদ্ভুত এক রহস্য লুকিয়ে আছে। ঘরের মাঝখানে মেহগনি গাছের কাঠের তৈরি রাজকীয় বিছানা, গাঢ় নীল মখমলের চাদরে ঢাকা। পাশে একখানা রাখা আছে কয়েকটি তাক, যেখানে কিছু বই এলোমেলোভাবে রাখা। দেয়ালে ঝুলছে ধাতব ফ্রেমের মধ্যে বাঁধানো এক শিল্পকর্ম, যেন কোনো এক পুরনো স্মৃতির চিহ্ন বহন করে। কোণার দিকে দাঁড়িয়ে থাকা কাঠের ওয়ার্ড্রপ থেকে এক ঝলক চকচকে রেশমি কাপড়ের আভাস পাওয়া যায়। মেঝেতে পারস্যের নকশা দ্বারা কার্পেট বেছানো, যার উপর এসান নির্ভর হয়ে হেঁটে বেড়ায়, যেন এই মাটির প্রতি তার কোনো টান নেই। মেনুর এইসব দেখতে দেখতে বলে, এই কোথায় নিয়ে এসেছেন আপনি আমায়? এসান শান্ত গলায় বলে, মেনু আমি তোমায় আমাদের গুপ্ত রাজ্যে নিয়ে এসেছি, যেখানে কেবল তুমি আর আমি থাকবো। এখানে নেই বাইরের কোনো কোলাহল, নেই কোনো তৃতীয় ব্যক্তির অস্তিত্ব। মেনুর থমকে চায়। তার মনে হাজারটা প্রশ্ন উকি দেয়, কিন্তু কোনোটাই উচ্চারণ করার আগে এহসান বিছানার ওপর থেকে একখানা রেশমি শাড়ি নিয়ে তার সামনে ধরে। এটা পরে নাও। সে ঘরের এক পাশে থাকা দরজার দিকে তাকিয়ে ইশারা করে বলে, এটা বাথরুম, ভেতরে যাও, কাপড় বদলে এসো। মেনুর আর কিছু বলে না, শাড়িটা হাতে নেয় এবং দরজার ওপারে চলে যায়। বাথরুমটাও অদ্ভুত সুন্দর, দুই ভাগে বিভক্ত। একদিকে গোসল ও অজুর ব্যবস্থা, অন্যদিকে টয়লেট। দেয়ালে লাগানো ছোট আয়নায় নিজের ক্লান্ত মুখ দেখে মেহনুর মনে মনে ভাবে, এহসান কেন এমন করছেন? কেন উনি আমাকে এখানে নিয়ে এলো? মেনুর মনে করেছিল এহসান হয়তো রাতটা পার করার জন্য এখানে এসেছে, তাই নিজ মনে ধীরে ধীরে শাড়িটা জড়িয়ে নিতেই থাকে। শাড়িটা ঠিকভাবে পরে ধীর পায়ে বাথরুম থেকে বেরিয়ে আসে সে। এদিকে এহসান নিজের ভেজা কাপড় পাল্টে একখানা লুঙ্গি আর সাদা টি শার্ট পরে বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। এত রাগের মাঝেও তার বারবারই মেনুরকে দেখতে ইচ্ছে হচ্ছে। স্নিগ্ধ কোমল সেই মুখশ্রী দেখে প্রহর গুনতে ইচ্ছে করছে, অথচ সেই নারী যে এতক্ষণ আগে বাথরুমে ঢুকেছিল এখনো বের হওয়ার নামই নেই। মনে মনে ছটফট করছে একবার নিজের কবুতর বাচ্চাটাকে প্রাণ ভরে দেখে নিতে চায় সে। রাসেলের আস্তানায় আসার আগেই সবকিছু পরিষ্কার করে ঠিকঠাক গুছিয়ে রেখেছে সে, যেন এখন থেকে মেনুরকে এখানেই রাখতে পারে। নির্বাচন আসন্ন, রাত দিন বাইরে থাকতে হবে তাকে। এই সুযোগে যেন মেনুর তার থেকে আলাদা না হয়ে যায়। আজ যা করেছে তার জন্য কঠিন শাস্তি পাওয়া উচিত, কিন্তু কি শাস্তি দেবে? এহসান জানে এই বেয়াদব নারী তার সমস্ত অস্তিত্ব, তার রক্তের প্রতিটি বিন্দুর সঙ্গে মিশে গেছে। তাকে কষ্ট দিলে কি নিজের শান্তিতে থাকা চায়? তাই সব দিক ভেবেই সে সিদ্ধান্ত নিয়েছে মেনুরকে কিছুদিন এখানেই রাখবে। মেনুর বাথরুম থেকে বেরিয়ে আসে, তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে এহসান স্তব্ধ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। কালো শাড়িতে মেহনুরের ফর্সা শরীর যেন চাঁদের আলো চকচক করছে, কিন্তু এহসানের চোখ বারবার সেখানে আটকে যায় না, আটকে যায় তার মুখশ্রীর ওপর। ভেজা চুল, পানি ছুঁয়ে যাওয়া ঠোঁট আর চোখের কোল বেয়ে নামা জলবিন্দু, সব মিলিয়ে এহসানের মাথা ঘুরে যায়। জমে থাকা রাগ মুহূর্তেই হাওয়া মিলে যায়। মেহনুর তার দৃষ্টি অনুভব করে, বুঝতে পারে পুরুষটি মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ফিসফিসিয়ে বলে, এই পুরুষের কি বিরক্তি আসে না এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে? এহসান ধীরে ধীরে বিছানা থেকে উঠে আসে তার দিকে, মৃদু হেসে বলে, তুমি বিরক্তির কথা বলো? তোমার দিকে তাকিয়ে যদি গোটা জীবন পার করে দিতাম, তবুও হয়তো আমি এহসান তোমায় মন ভরে দেখার তৃষ্ণা মেটাতে পারতাম না। মেনুর কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার মধ্যে আপনি এমন কি খুঁজে পেলেন? এহসান আরো এক কদম এগিয়ে এসে মেনুরের দিকে ঝুঁকে পড়ে, কণ্ঠের গভীর কণ্ঠে ফিসফিসিয়ে বলে, তোর মধ্যে আমি আমার অস্তিত্বের খোঁজ পেয়েছি, তাই তো তোকে নিজের অজান্তেই আপন আত্মার আগলে জড়িয়ে নিয়েছি। মেনুর স্তব্ধ হয়ে যায়, কিছু একটা বলবে বলে মুখ খুলতে এহসান এক ঝটকায় তাকে নিজের বুকের সাথে চেপে ধরে। তারপর কোনো অনুমতি ছাড়াই গভীরভাবে ডুবিয়ে দেয় তার চোট মেনুরের নরম ঠোঁটে। মেনুর এত কিছুর মধ্যে নিজের পাপিষ্ঠ পুরুষের শরীরে ঘ্রাণ ঠিকই নিচ্ছে, মন ভরে অনুভব করছে। মেনুর হতভম্ব, কিছু বলতে পারছে না। এহসান পাগলের মতো আঁকড়ে ধরে আছে তাকে, দাড়ির খসখসে স্পর্শ তার নরম ত্বকে সূচের মতো বিচ্ছে। মেনুর এহসানের বুক আর
কাঁধে ধাক্কা দেয়, নিজেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু এহসান আরো শক্ত করে জড়িয়ে ধরে, আরো গভীর করে ডুবিয়ে দেয় নিজের ঠোঁট নিজের আপন নারীর ঠোঁটে। ধীরে ধীরে মেহনুর বুঝে যায় এহসান তাকে ছাড়বে না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। এহসান নিজেকে কিছুটা সংযত করে, ধীর গতিতে মেহনুরকে ছেড়ে দেয়। অন্যদিন হলে মেহনুর চিৎকার করতো, কেঁদে ফেলতো, কিন্তু আজ কিছুই বলে না, উল্টো এহসানের চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। কিভাবে এত সুন্দর, এত নিষ্পাপ হতে পারে এই পুরুষের চোখ, অথচ এই চোখের অধিকারী মানুষটা কতটা ভয়ঙ্কর আর নিকৃষ্ট। মেহনুরের চোখের সামনে রাসেল বিভৎস মৃত্যু ভেসে ওঠে, শশা বা ঘিরে ধরে তাকে, চোখ খিচে বন্ধ করে নেয় সে। এসব চমকে যায়, হালকা ঝাঁকিয়ে বলে, কি হয়েছে, এমন করছো কেন? মেহনুর চোখ বন্ধ রেখে ফিসফিসিয়ে বলে, আপনার জন্য হচ্ছে। এহসান তার থুতনিটা আলতো করে ধরে। আমি আবার কি করলাম? মেহনুর চোখ খুলে ফিসফিসিয়ে বলল, এই যে ভয়ঙ্কর ভাবে খুন করলেন, এখন সেটা আমার চোখের সামনে ভাসছে। ভয় করছে, ভীষণ ভয়। এহসান তার ছেলের হাসি দিয়ে বলে, সত্যি তোর ভয় করছে? সত্যি? মেহনুর ফ্রিকুচকে বলে, হ্যাঁ করছে, কিন্তু হাসছেন কেন আপনি? এহসান হেসে ফেলে, না, এমনি। আর এখানে কিছুদিন থাকলে সব ভয় উড়ে যাবে। মেহনুর চমকে উঠছে এহসানের কথায়। কি বলেছেন, আমি এখানে কেন থাকবো? মেহনুরের চুলে আলতো করে হাত বুলিয়ে এহসান ফিসফিস করে বলে, এটা তোমার জন্য এক ভয়ঙ্কর শাস্তি, প্রতারণার শাস্তি। যতদিন আমি না চাইব ততদিন তুমি এখানেই থাকবে, আমার বন্দিনী হয়ে। মেহনুর হতভম্ব হয়ে গেল। এহসান কি সত্যি বলছে, নাকি এটা নিছকে এক নিষ্ঠুর রসিকতা? কাপা গলায় বলল, মিথ্যে বলেছেন, এমন হতে পারে না। এহসান হেসে তার কোমর আরো শক্ত করে জড়িয়ে নিল, যেন তাকে আরো নিজের কাছে টেনে নিচ্ছে। গভীর চোখে চেয়ে বলল, আমি মিথ্যা বলছি না, এটাই সত্যি। মেহনুর বিস্ময় চিৎকার করে বলে উঠে। ফাজলামি করছেন, আমি এখানে কিভাবে থাকবো? এহসান ধীরে স্থির ভঙ্গিতে তার ছোটে 7 আঙ্গুল রাখলো। হুশ, এত গলা উঁচু করিস না। বিশ্বাসঘাতকদের জন্য মৃত্যুদণ্ড হওয়া উচিত, কিন্তু আমি সেটা করিনি। আমি শুধু তোকে বন্দি করেছি। মেহনুর তার হাত সরিয়ে দিয়ে প্রতিবাদ করলো, আমি এখানে থাকতে পারবো না। প্রয়োজনে আমাকে মেরে ফেলুন, তবুও এখানে রেখে যাবেন না। এহসান এবার কঠিন স্বরে বলল, হাত ধরে ওয়াদা করেছিলি, তারপরও প্রতারণা করলি। এখন এত বড় বড় কথা বলছিস, একটু লজ্জা করে না? এবার মেহনুর রুষ্ট কণ্ঠে উত্তর দিল, আপনি জোর করে বিয়ে করেছেন আমাকে, লজ্জা তো আপনার করা উচিত। আর পালিয়ে যাওয়াটা যদি ভুল হয়, তবে আপনার অন্যায় কিসের? এহসান এবার গভীর দৃষ্টিতে মেহনুরের দিকে তাকালো। পালিয়ে গেলে ততটা রাগ করতাম না, কিন্তু তুই বিশ্বাসঘাতকতা করেছিস, আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, ওয়াদা করে তা রাখিসনি। মেহনুর এবার ভয় পেয়ে গেল। তার মানে এহসান সত্যি তাকে এখানে আটকে রাখবে? সে দ্রুত এহসানের হাত চেপে ধরে বলে, এহসান না, দয়া করুন, এমন করবেন না, আমি বাঁচতে পারবো না। তার ছেলে হাসি দিয়ে বলে, আমিও তোকে ছাড়া বাঁচতে পারবো না। এ কথা বলেছিলাম, ভীষণ ভালোবাসি সেটাও বলেছিলাম, কিন্তু তুই আমাকে ছেড়ে যেতে চেয়েছিলি, তাই এটাই তোর শাস্তি। মেহনুর হতাশ হয়ে এহসানের হাত ছেড়ে দিল। আমি মরে যাব যদি আমাকে এখানে রেখে যান। আমি নিজে থেকেই মরে যাব। কিন্তু কথা শেষ হওয়ার আগে টাস করে এহসানের শক্ত হাতে একটা চর এসে পড়লো তার গালে। মূর্তির চারিপাশ সবকিছু যেন দুলে উঠল। মেহনুরের কান দিয়ে গরম বাতাস বেরোতে লাগলো। এহসান দাঁতে দাঁত চেপে বলে, খারাপের বাচ্চা, এরপর যদি এমন কথা বলিস, তোকে মরে যেতে হবে না, আমি নিজেই তোকে শেষ করে দেব। বিছানার এক কোণে গুটিসুটি মেরে কাছে মেহনুর। সে জানে এহসান সত্যি বলেছে, এবার সত্যি এখানে বন্দি হয়ে গেছে সে। এহসান বাইরে গেছে খাবার আনতে। কিছুক্ষণ পর সে ফিরে আসে, দেখে মেহনুর এখনো কাছে। বিরক্ত গলায় বলল, কাঁদতে থাক, যত খুশি কাঁদ, তোর কান্নায় আমি গলবো না, তুই এখানেই থাকবি বেয়াদব নারী। এই বলে সে ঘরের এক পাশে দরজা খুলে রান্নাঘর ঢুকে যায়। সেখান থেকে খাবার এনে এক প্লেটে সাজিয়ে নেয়। এরপর সোজা এসে বসে মেহনুরের সামনে। মেহনুর মাথা নিচু করে বসেছিল। এহসানের শরীরে সে চিরচেনা সুগন্ধ তার নাকে এলো। ধীরে ধীরে মুখ তুললো, তাকালো। এহসান গভীর দৃষ্টিতে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। কি করবে? এই কিছুক্ষণের মধ্যেই মেহনুরের কেঁদে নিজের চেহারা হাল কি করেছে। চোখ লাল, নাক ফুলে গেছে, মনে হচ্ছে গালে
একটু স্পর্শ করে রক্ত বেরোবে। এহসান থমকে সুরে পড়ল, আর কাঁদলে একদম মেরে ফেলবো। কি হাল করেছিস নিজের? পাগলি লাগছিস, কান্না বন্ধ কর। মেনুর তাতে তওয়াজ চেপে বলল। আমার ইচ্ছে, আমি কাঁদবো। আপনি কি এত কথা বলার? এহসান খাবার হাতে নিতে নিতে শান্তভাবে বলল, মেনু। আমি তোর বাচ্চার বাপ, তাই এত কথা বলছি। এহসানের এমন কথায় কিছু বলে না। এই বাচ্চার মা আর বাপের কথা শুনতে শুনতে সে হাঁপিয়ে গেছে। সে বিস্ময়ে চোখ বড় করে বলল, আমি পালিয়ে যাব, এখান থেকে পালিয়ে যাব। এহসান হেসে বলল। গেট পেরোতে পারলেই তবে। মেনুর অবাক হয়ে তাকিয়ে থাকে। কেন পারবো না? কারণ চারদিকে কাঁটাতার দিয়ে ঘেরা, একবার পালাতে গেলেই শেষ। মেনুর ধাক্কা খায়। সত্যি কি ওর কোনো উপায় নেই? এহসান তখন ওকে কথায় কথায় ভুলিয়ে খাবার তুলে দিচ্ছে মুখে। কখন যে খাবার শেষ হলো মেনু বুঝতেই পারেনি। এরপর নিজেও খেয়ে নিয়ে প্লেটগুলো গুছিয়ে রান্নাঘরে রেখে এলো। কিন্তু ফিরে এসে দেখলো মেনুর আগের মতোই বসে আছে, ফুপি ফুপি কাঁদছে। এহসান দীর্ঘশ্বাস পেলে। অন্য কারো বেলায় হলে সে বিরক্ত হতো, রাগও হতো হয়তো, কিন্তু নিজের নারীর উপর কিসের রাগ, কিসের বিরক্তি? যেই নারী তার বাঁচার কারণ, তার উপর কি রাগ করে চায়? আলমারি খুলে একটা চিরুনি বের করে সে মেনুরের দিকে এগিয়ে যায়। বিছানায় উঠে একদম কাছে বসে পড়ে। মেনুর সেই আগের মতো বসে আছে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে। এহসান ওর চুল হাতে নিয়ে দেখে কেমন যেন এলোমেলো হয়ে আছে, ভেজা চুলের ভেতরে গিটগিট পড়ে আছে। পাগলির মতো চুলগুলো এমনভাবে ছড়িয়ে রাখিস কেন? সব ঝরে যাবে অকালে, বুড়ি হয়ে যাবি আমার বাচ্চার মা হওয়ার আগেই। মেনুর তেতে উঠছে। আপনি হাত দেবেন না আমার চুলে, নয়তো। এহসান মৃদু হেসে ওর গাল থেকে আলতো করে চুল সরিয়ে নিজের থুতনি রেখে দেয় ওর কাঁধে। নয়তো কি? মেনুর শিহরিত হয়ে উঠছে। এহসানের খসখসে দাঁড়িয়ে স্পর্শে মনে হয় ওর গাল ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। ও হাত দিয়ে এহসানের মুখ সরানোর চেষ্টা করে। নয়তো মেরে ফেলবো। সরুন, আমাকে এখানে রেখে যাবেন তো? কাছে আসছেন কেন? সরুন বলছি। এহসান কোনো উত্তর দেয় না, শুধু মুখ ডুবিয়ে দেয় ওর কাঁধে। মেনু হতভম্ব হয়ে যায়। নিজের হাত দিয়ে নিজের চামড়ায় নখ বসিয়ে দেয় যাতে হিতাহিত জ্ঞান হারিয়ে কিছু বলে না ফেলে। যদিও গালিও দিয়ে ফেলে তাহলে হয়তো। এহসান মুখ তুলে নেয় ওর কাঁধ থেকে, চিরুনি পাশে রেখে সটন হয়ে শুয়ে পড়ে। কয়েক মুহূর্ত কেটে যায়, তারপর হঠাৎই একটানে মেনুকে নিজের বুকের বাম পাশে টেনে নেয়। মেনুরও ধরা পড়ে যাওয়া পাখির মতন চুপ করে থাকে। এহসানের বুকে মুখ গুজে একটি ক্ষুদ্র কবুতরের বাচ্চার মতন। রক্তে ঢেউ খেলছে বড় তালুকদার বাড়ির উঠোনে। কিছুটা দূরে ডান দিকের বাগানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কয়েকটি মৃতদেহ। শুধু দেহ নয়, আশেপাশে পড়ে আছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। কারো হাত বা কারো পা, কারো অর্ধেক গলা, কেউ বা পুরোপুরি উধাও। রক্তের স্রোত বয়ে যাচ্ছে বাগানের শুকনো মাটির উপর দিয়ে। আর সেই লাল রক্তে গোসল করে দাঁড়িয়ে আছে এহসান। শুধু সে একা নয়, তার দুই ভাইও পাশে রয়েছে। যদিও তারা এতটা হিংস্র নয়, তবুও বাবার প্রসঙ্গ আসতে কাপুরুষ ও সিংহ হয়ে ওঠে তা আজ প্রমাণিত। ভাবছেন তো এমন কি ঘটনা ঘটলো যে আমি আপনাদের এই ভয়ঙ্কর বর্ণনা দিচ্ছি? কেটে গেছে তিনটে দিন। সেই রাতের শেষ প্রহরে এহসানের ফোনটা বেজে ওঠে। ফোনের অপর প্রান্তে ছিল হাসি, যার কণ্ঠে উত্তেজনার সঙ্গে ভয়ের ছাপ স্পষ্ট। ভাই, জনসভা থেকে ফিরছিলেন আব্বা, গাড়িতে ছিলেন আমাদের লোকজন, মাঝপথে ওরা আঘাত করেছে ভয়ঙ্কর ভাবে। আব্বা কেমন আছেন? আহত, ওদের আঘাতে আব্বার এক পা ভেঙে আছে। শুনে এহসানের রক্ত যেন আগুন জ্বলে উঠল। মেনুর তখনও গভীর ঘুমে, তাকে না জাগিয়েই ক্ষিপ্র গতিতে বেরিয়ে পড়ল এহসান। উদ্দেশ্য নিজেদের হাসপাতাল। তবে হাসপাতালে গিয়ে বসে থাকেনি সে। তাদের আব্বার গায়ে হাত দেওয়ার সাহস যারা করেছে তাদের শাস্তি না দিলে কি স্বস্তি পাবে সে? 3টে দিন, এই 3 দিনে এহসান তার দুই ভাই, নিজেদের খাওয়া, ঘুম, বিশ্রাম, এমনকি গোসলের কথা ভুলে গেছে। একটাই লক্ষ্য, শত্রুদের খুঁজে বের করা। শহরের প্রতিটি কোণায় অনুসন্ধান চালিয়েছে। অবশেষে তারা ধরে এনেছে সব কটিকে, যাদের জন্য তাদের বাবা আহত, যাদের জন্য তাদের বিশ্বস্ত লোকেরা হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে। তাদের কাউকে ছাড়া হয়নি। একে একে বন্দি করে ভয়ঙ্কর নির্যাতনের পর বের করে আনা হয়েছে তথ্য। এরা কার লোক? আজ সকালেই 3 ভাই তাদের বাবার সামনে দাঁড়িয়ে নৃশংসভাবে হত্যা করেছে 21 জনকে। প্রতিটি আঘাতে প্রতিশোধের আগুন ছিল, প্রতিটি কোপে ছিল
জ্বলে উঠে ক্রোধ। তারা জানে এটা অন্যায়, কিন্তু এখন অন্যায় ন্যায় বিচার করবে কে? তাদের চোখে এটা ঠিক। যারা তাদের বাবার গায়ে হাত তুলেছে তারা কোনো ক্ষমার যোগ্য হতেই পারে না। এহসান পুরো শরীর রক্তে রঞ্জিত। তার ভাইয়েরা 7 থেকে 8 জনকে কুপিয়েছে, বাকি সবকিছু নিষ্পত্তি করেছে সে নিজে। মনিরুল সাহেব ছেলেদের এই পাগলামি দেখে হতাশ। উনি কিছুটা দূরে বসে আছেন হুইল চেয়ারে। তিনি জানেন তার ছোট ছেলে যখন প্রতিশোধের নেশায় পড়ে তখন পিছু হটার কথা ভাবেই না। তবুও তিনি বুঝিয়ে বলছিলেন, বাবা, এটা একটা তুচ্ছ বিষয় ছিল, এত ভয়ঙ্কর হওয়া উচিত হয়নি। এহসান ওনাকে ঠান্ডা অথচ শিরায় শিরায় জ্বলতে থাকা কঞ্চে বলছিল, না আব্বা, এটা তুচ্ছ নয়। ওরা তোমার গায়ে হাত দিয়েছে, মানে আমাদের কলিজায় হাত দিয়েছে। তুমি যেখানে আমাদের জীবন, সেখানে এটা তুচ্ছ হতে পারে না। বাবা ছেলের এই অবিচল প্রতিজ্ঞা দেখে কিছু না বলে শুধু দীর্ঘশ্বাস পেলেন। তার চোখে একটা চিন্তা, ইস, 16 বছর আগে যদি আমার এই সিংহটা এত বড় আর শক্তিশালী হতো, তাহলে হতো আমি আমার 3টি সন্তানকে হারাতাম না। এহসান ধীর পায়ে হাঁটতে থাকতে বাবার সামনে এসে হাঁটু গেড়ে বসলো। এক পলক ক্লাসগুলোর দিকে তাকিয়ে তার বাবার চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, আব্বা, মনে রাখবেন, যতদিন আমার শরীরে প্রাণ আছে ততদিন আপনার গায়ে একটা আঁচড়ও পড়তে দেব না, ইনশাল্লাহ। মনির সাহেব ছেলের কথায় শুনে মৃদু হাসলেন। ক্লান্ত চোখে তাকিয়ে রইলেন, শুধু বললেন, যাও বাবা, পবিত্র হয়ে এসো। এহসান মাথা নাড়িয়ে উঠে দাঁড়ায়, ধীর পায়ে এগিয়ে গেল পুকুরের দিকে। উদ্দেশ্য পবিত্র হওয়া। মাগরিবের পর গত 3 দিন ধরে ছোট তালুকদার বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা। হতাশার মেঘ আরো ঘন হয়েছে। মেয়েরাজকে নিরাপদে বাড়ি ফিরিয়ে দিয়েছে এহসানের লোক, কিন্তু তাতে কি? মেহরুব আর মেয়েরাজ নিজেদের ফুলকে রক্ষা করতে পারল না। এত চেষ্টা করেও তাকে সেই নরপুষের হাতে তুলে দিতে হলো। মেহরুব শূন্য চোখে বাড়ির ছাদ থেকে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন কিছুই আর তাকে স্পর্শ করছে না। আর নুরি তৌফিক তালুকদারের মেয়ে, মেনুরের সবচেয়ে কাছের, সেও নির্বাক। তবে তার সবচেয়ে বেশি কষ্ট লাগছে মেহরুবকে দেখে। এত নাজেহাল, এত ক্লান্ত সে, অথচ পাশে দাঁড়ানোর সুযোগই নেই। কিন্তু একটা কথা কখনো বলা হয়নি, মেহরুব বিবাহিত। 2 বছর আগে যখন নুরির বয়স মাত্র 16, তখনই আল্লাহর ইচ্ছায় মেহরুবের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। তবে সেই বিয়ে শুধু নামেই ছিল। মেহরুব কখনো তাকে স্ত্রী বলে গ্রহণ করেনি। সবসময় একটাই কথা বলেছে, নুরি এখনো ছোট। বিয়ের পর থেকে মেহরুব তার প্রতি একটা অদ্ভুত দূরত্ব বজায় রেখেছে। কথাবার্তা বলে কম, আচরণ করেও আরো অচেনার মতন, যেন নুরিকে সহ্যই করতে পারে না। তাই নুরিও খুব একটা সামনে আসে না, কিন্তু দূরে থাকে, আড়াল থেকে ঠিকই তার আপন মাহারামকে দেখে। তার প্রতিটি কথা শুনে। বড় হবার পর থেকে শুনে এসে তার বিয়ে হবে মেহরুবের সঙ্গে। তাই তো তার সমস্ত স্বপ্ন কল্পনা সবই ছিল মেহরুবকে ঘিরে। সবার কথা মতো আল্লাহর ইচ্ছায় বিয়েও হলো, কিন্তু মেহরুব তার আপন হলো না। অভিমান জমেছে বুকের গভীরে। এই মানুষটা সারা দিন শুধু কাজ আর ব্যবসা নিয়েই ব্যস্ত থাকে, একটা দিনও তার খোঁজ নেন। অথচ এই স্বার্থপর মানুষটাকে সে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, ভীষণ রকম ভালোবাসে। তখন নুরির মা তার কক্ষে এসে তাকে বললেন, নুরি, মেহেরুব ছাদে আছে, 1 কাপ চা দিয়ে আয়। নুরি চুপচাপ মাথা নিচু করে রান্নাঘরে গেল। অতঃপর যত্নের সহিত চা বানাতে শুরু করলো। গরম চায়ের কাপে ধোঁয়া উঠছে, ঠিক তেমনি তার হৃদয়ের গভীরেও চাপা কষের ধোঁয়া জমেছে। ছাদে ওঠার সিঁড়িতে কান্না ভাঙা এক কোরআন তালাওয়াতের সুর তার কানে এলো। পা থমকে গেল। এই কণ্ঠস্বর তো খুব চেনা মেহরুবের। ধীর পায়ে এগিয়ে গিয়ে ছাদের কোণে দাঁড়িয়ে রইল। চায়ের কাপ তার হাতে থাকলেও সে ভুলে গেল। তার চোখ বন্ধ হয়ে গেল আপন মাহারামের তেলাওয়াত শুনতে শুনতে। কিন্তু হঠাৎ তেলাওয়াত বন্ধ হয়ে গেল। মেহরুব বুঝতে পেরেছে কেউ একজন দাঁড়িয়ে আছে। ধীরগতিতে সে ঘাড় ঘুরিয়ে তাকালো, চোখ সরু করলো। নুরি কিছুক্ষণে তাকিয়ে থেকে নিজ মনে মনে বলল, এতদিন কোথায় ছিল? নিশ্চয়ই বাড়িতেই। তাহলে চোখে পড়লো না কেন? পরক্ষণেই নিজের মনকে হাসল। তুই কি করবি ওকে দিয়ে? তোর কি কাজ আছে ওর সঙ্গে? নুরি তখন ধীরে ধীরে সামনে এগিয়ে এসে মেকি হাসি দিয়ে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, এই যে চা আম্মা পাঠিয়েছে। মেহরুব হাত বাড়িয়ে
চায়ের কাপ নিল। নুরি তখনই পেছন ঘুরে চলে যেতে আসে। ঠিক তখনই মেহরুব চায়ে এক চুমুক দিয়ে বলে। চা কি চাচি বানিয়েছেন? নুরি পেছন ফিরে বলল। মেহরুব হুম। ছোট বাকিয়ে চোখ ছোট করে তাকালো। সত্যি? সামান্য একটা ব্যাপারও মিথ্যা বলছিস? তুই কি মনে করেছিস আমি বুঝতে পারি না? চা তো তুইই বানিয়েছিস। নুরি মনে মনে ভাবলো। সবই বুঝলেন, শুধু আমার ভালোবাসাটাই বুঝলেন না। তারপর মেকি হাসি দিয়ে বলল। আমি আর আমা দুজনেই বানিয়েছি আর কি। মেহরুব এবারও প্রশ্ন করলো। এতদিন কোথায় ছিলি? নুরি পা বাড়িয়ে বলল। বাড়িতেই। মেহরুব এবার সরাসরি বলল। এত তাড়া কিসের? যাওয়ার জন্য এভাবে ছটফট করছিস কেন? নুরি নির্লিপ্ত কণ্ঠে বলল। না, এখানে থেকে আর কি করব। মেহরুব এবার ছাদের পাশে রাখা সোফায় বসে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল। আগে যেমন আমার চুল টেনে দিতি তেমন চুলগুলো টেনে দিবি? খুব মাথা ধরেছে। দিবি? দিবি। এই কথাটা যেন নুরির অন্তরে গিয়ে গভীরে গিয়ে আঘাত করলো। তারপর সামান্য চুল টেনে দেওয়ার জন্য বলছে। ইস, এই পুরুষ যদি জীবনটাও চাইতো আমি হাসি মুখেই দিয়ে দিতাম। কাপা কাপা গলায় বলল। আপনি বসুন, আমি দেব। মেহরুবের চায়ের কাপটা টেবিলে রেখে চোখ বন্ধ করে সোফায় হেলান দিল। নুরি ধীর পায়ে তার পেছনে গিয়ে এসে দাঁড়ালো। তার নরম আঙুলগুলো আলতো করে চুলে বুলিয়ে দিল। মাথার হাত রাখতে মেহরুবের চোখ বন্ধ করে ফেললো। নুরি ধীরে ধীরে চুলগুলো টানতে থাকলো যত্নে ভালোবাসে। আকাশের নিচে শীতল বাতাসে দাঁড়িয়ে এসে একটা কথাই মনে মনে বলল। ইস মেহরুব ভাই, আপনি যদি আমায় নিজের স্ত্রী হিসেবে মেনে নিতেন, হয়তো আপনার মনে অন্য কেউ আছে, তাই আমি আপনার হতে পারলাম না। এসার পর চারিদিকে বাতাসে বইছে হু হু করে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। কিছু মুহূর্তের মধ্যেই মেনুর এশার নামাজ পড়ে বসে আছে পুকুর ঘাটে। এক মনে পুকুরের পানির দিকে তাকিয়ে আছে। স্বচ্ছ জলের উপরে খোলা আকাশে চাঁদ স্পষ্ট প্রতিফলিত হচ্ছে। রাতের অন্ধকার আর তাকে ভয় দেখায় না। এই 3 দিনে ভয়টা কেটে গেছে। যদিও প্রথম দিন খুব ভয় লেগেছিল, এখন আর তা নেই। পুকুরটি ছোট হলেও মেনুর বেশ পছন্দ হয়ে উঠেছে। স্বচ্ছ পানি, চারপাশে ছড়িয়ে থাকা নীল লাল পাথর, সব মিলে জায়গাটি তাকে টানে। নির্জন, শান্ত, একটু অভিমানী। রং মাখা নেই এই পুকুরটি, তার মতোই কোনো গল্প বই বেড়ায়। সেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেনুর পানির দিকে। একসময় মনে মনে ফিসফিসিয়ে বলে। তুমি এমন এক আত্মা যার অস্তিত্বটাই মিথ্যা, তাই তুমি সবসময় নিকৃষ্ট পরিস্থিতির শিকার হও। কতগুলো তার নিজের জন্যই, নিজের হতাশার জন্য, কিন্তু আবার নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। তবে চিন্তা করো না, হতাশ হও না, তোমার রব আছেন, তিনি ঠিকই তোমাকে উত্তম পরিস্থিতির আশ্রয়ে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ, খুব শীঘ্রই। ঠিক তখনই গেটের দিকে খট করে আওয়াজ হয়। মেহনুরের ধ্যান ভেঙে যায়। মনে মনে ভাবে, এহসান হয়তো সেই এসছে। ভীষণ ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে সামনে দাঁড়াতে, কিন্তু অভিমান, চাপার রাগ তা হতে দেয় না। সে চুপচাপ বসে থাকে, একদম নীরব হয়ে। এহসান ধীর পায়ে প্রবেশ করে বাড়িতে, গেট লাগিয়ে নেয় ভালো করে। সামনের দিকে পা বাড়াতেই তার চোখে পড়ে পুকুর ঘাটে। সেখানে চাঁদের আলোয় বসে আছে তার প্রাণপ্রিয় নারী। তার বুকের ভেতরে ধকধক করে। 9 বছরের এই পুরনো রোগ আবারও মাথা চাড়া দেয়। বুকের ভেতরে যেন হাতুড়ি পেটানো শুরু হয়, তবে সেটা কেবল একজনকে দেখলেই হয়, এহসানের বেয়াদব নারীকে। এই বেয়াদব নারী তো যখন বাজারের মধ্যে কোরআন বুকে ঝুলিয়ে মাদ্রাসায় যেত, কি নিখুঁত তখনও তাকিয়ে দেখতো এহসান। সেই একই মেহনুর আজও একইভাবে বসে আছে, কিন্তু দূরত্ব যেন কমেছে। সেই সময় ছিল হারাম, এখন হালাল। এহসান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, ঠিক কি বলবে ভেবে পায় না। মেহনুর কি এবার তার দিকে তাকাবে, নাকি চুপচাপ তাকিয়ে থাকবে সেই পুকুর জলের প্রতি ফলিত চাঁদের দিকে? এহসান ধীর পায়ে এসে মেহনুর পাশে বসে। মেহনুর কিছু না বলে চুপচাপ উঠে যেতে চায়। চারিদিকে বাতাস বইতে থাকে, যেন ঝড় আসবে। এহসান মেহনুরকে উঠে যেতে দেখে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলে, কথা বলবে না? মেহনুর কিচ্ছু বলে না, আগের মতো পা বাড়িয়ে ঘরের দিকে চলে যেতে চায়। এহসান দাঁড়িয়ে যায়, তারপর মেহনুরের হাত জাপটে ধরে পেছন থেকে। মেহনুর তার হাতে টান অনুভব করে এবং অগ্নি চোখে তাকায় এহসানের দিকে। এহসান শান্ত চোখে তাকায় মেহনুরের দিকে। মেহনুর নিজের হাত ঝাড়ি মেরে ছাড়িয়ে নিতে বলে, ছাড়ুন আমায়, সাহস হয় কি করে এভাবে আমায় ধরার?
এহসানের চোখে মৃদু উত্তেজনা স্পষ্ট হয়ে ওঠে। তিনি মেহনুরের সামনে এসে দাঁড়ান এবং জিজ্ঞেস করেন। রাগ হচ্ছে এখানে রেখে গেছি বলে? মেহনুর চিৎকার করে বলে, হ্যাঁ হয়েছে, রাগ নয়, কষ্ট হচ্ছে। নিয়ে যান না এখান থেকে আমায়। তখনই আকাশ গর্জে ওঠে, মনে হয় বেশ জোরে বৃষ্টি আসবে, কিন্তু মেহনুর স্থির দাঁড়িয়ে থাকে। এহসান মেহনুরের দিকে তাকিয়ে বলে, কথা বলবো সব, আগে ঘরে চলো।